ডে 5 চলমান পার্ট 2-তে হচ্ছে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটি করব হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে প্রিলিমিনারি চ্যাপ্টার করব আমরা। বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানবো এখন আমরা। এই অধ্যায়ে জানবো বীরশ্রেষ্ঠ 7 জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে। এরপরে হচ্ছে যারা মুক্তিযুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন তাদের সম্পর্কে জানবো। মুক্তিযুদ্ধের প্রবাসী যারা ছিলেন, প্রবাসী বন্ধু যারা ছিলেন তাদের সম্পর্কে জানবো। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের যে সম্মাননা প্রদর্শন করা হয়েছে সে সম্পর্কে জানবো। এছাড়াও জানবো মুজিব বাহিনী, মুজিব ব্যাটারি, শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ওকে, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশসমূহ, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য বিষয়টা আমরা পরবর্তী দিন থেকে জানবো। আজকে আমরা এই বিষয়টুকু পর্যন্ত জানবো। তো চলুন শুরু করা যাক বীরশ্রেষ্ঠদের নিয়ে। ওকে, 7 জন বীরশ্রেষ্ঠদের পরিচয় আমরা জানবো। 1971 সালে শহীদ হওয়ার যে তারিখ, সেই বিষয়টা জানবো। সর্বপ্রথম যে শহীদ হয় 8 এপ্রিল ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ। যিনি সর্বপ্রথম শহীদ হন 8 এপ্রিল। জন্ম ছিল ফরিদপুর, তার সেক্টর ছিল 1 নং। সমাহিত হয় ননিয়ারচর, রাঙামাটি। তিনি রাঙামাটি বসে শহীদ হয়েছিলেন। 18 এপ্রিল সিপাহী মোস্তফা কামাল শহীদ হন, যিনি হচ্ছে ভোলা, তার জন্ম সেক্টর 2 নং। সমাহিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। ওকে, 20 আগস্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন নরসিংদীতে। আর সমাহিত হন প্রথমে করাচির মাশরুম বিমান ঘাঁটি, পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। 5ই সেপ্টেম্বর ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, তার জন্ম হচ্ছে নড়াইলে, আর সমাহিত করা হয় যশোরের শার্শা উপজেলা। 28 অক্টোবর শহীদ হয়েছেন সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, যার জন্ম হচ্ছে ঝিনাইদহ এবং তিনি 4 নং সেক্টরের অধীনে ছিলেন। প্রথমে ভারতের ত্রিপুরায়, পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এরপরে স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার হচ্ছে রুহুল আমিন, যিনি 10 ডিসেম্বর শহীদ হয়, একদম আমাদের মুক্তিযুদ্ধের শেষ পর্বে। তার জন্ম হচ্ছে নোয়াখালী এবং তিনি সমাহিত হয় রূপসা, খুলনা। 10 নং সেক্টরের অধীনে ছিলেন তিনি। 14 ডিসেম্বর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি জন্ম হচ্ছে বরিশালে, আর তার সমাহিত করা হয় চাঁপাইনবাবগঞ্জে। তিনি 7 নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিলেন। ওকে, এখানে কিন্তু 2 জন হচ্ছে বরিশালের লোক আছে, একজন হচ্ছে ভোলার সিপাহী মোস্তফা কামাল, আরেকজন হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যার জন্ম বরিশালে। তবে তাদের দুজনের কাউকেই বরিশালে সমাধিস্থ করা হয়নি। তাদের মধ্যে একজনকে সমাধিস্থ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় এবং অপরজনকে সমাধিস্থ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বীর শ্রেষ্ঠদের নাম মনে রাখার ছন্দ: আজ হাজারো মোমের নূর জ্বলে, আজ হাজারো মোমের নুন জ্বলে। আজ আব্দুর রৌফ, হা হামিদুর রহমান, যা জাহাঙ্গীর, রুহুল আমিন। এরপরে রয়েছে মোম, তো মোস্তফা কামাল, আর হচ্ছে মোমের ম সেটা হচ্ছে মতিউর রহমান। ওকে, আর নূর মোহাম্মদ শেখ। আজ হাজারো মোমের নুন জলে। আশা করি বিষয়টা ছন্দ আকারে মনে থাকবে। আজ হাজারো মোমের নূর জলে। আজ আব্দুর রহমান, হাজারো, হামিদুর রহমান, জাহাঙ্গীর, রুহুল আমিন, হাজারো, মোমের, মোস্তফা কামাল, আর মতে মতিউর রহমান, নূর মোহাম্মদ শেখ, জলে, এটা বা। ওকে, সো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ, তার জন্মস্থান হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার তৎকালীন বোয়ালমারীতে, যার গ্রামের নাম হচ্ছে সালামতপুর। জন্ম হচ্ছে 1 মে 1943 সালে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার সেক্টর নং ছিল 1, পদবী ছিল ল্যান্স নায়েক, কর্মস্থল ছিল ইপিআর। শহীদ হন 8 এপ্রিল, এটা তো একটু আগে বললাম। সমাধি হচ্ছে নানিয়ারচর, রাঙামাটি। ওকে, সমাধি হচ্ছে নানিয়ারচর, রাঙামাটি। তার সম্মানে পিলখানায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ এবং ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ স্মৃতি জাদুঘর পাঠাগার স্থাপন করা হয়েছে। তার সম্মানে পিলখানায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ এবং ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ স্মৃতি জাদুঘর পাঠাগার স্থাপন করা হয়েছে। আর তার সমাধি রয়েছে কোথায়? নানিয়াচর, রাঙামাটিতে। ওকে, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল, জন্মস্থান ভোলা জেলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজারীপুর গ্রামে। জন্ম 16 ডিসেম্বর 1947 সালে। পদবী সিপাহী, কর্মস্থল ছিল সেনাবাহিনী। সেক্টর নং 2। শহীদ হন 18 এপ্রিল 1971। সমাধি করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দৌড়ইন গ্রামে।
তার বীরত্বের স্মরণে ভোলার আলীনগরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর এবং ঢাকা কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম নির্মাণ করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জন্মস্থান তার ঢাকা শহরের পৈতৃক নিবাস মোবারক লজে। আদি নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। জন্ম 29 অক্টোবর 1941। পদবী ফ্লাইট লেফটেন্যান্ট, কর্মস্থল বিমান বাহিনীতে। শহীদ হন 20 আগস্ট 1971। সমাধি প্রথমে করাচি মাশরুম বিমানঘাটিতে, পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তার প্রশিক্ষণ বিমানের নাম ছিল T-33। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তার প্রশিক্ষণ যে বিমান, এটার নাম কি ছিল? এটার নাম ছিল T-33, অর্থাৎ T-33। যাই হোক, যশোর বিমান বাহিনীর ঘাঁটির নামকরণ করা হয়েছে বিশিষ্ট মতিউর রহমান ঘাঁটি। বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ, জন্মস্থান নড়াইল জেলার মহেশখালী। নূর মোহাম্মদ শেখ, নড়াইল জেলার মহেশখালী হচ্ছে বর্তমান নাম নূর মোহাম্মদ নগর। জন্ম তারিখ হচ্ছে 26 ফেব্রুয়ারি 1936 সালে। পদবী ল্যান্সনায়ক, কর্মস্থল ইপিআরস 8 সেক্টর 8। শহীদ হয় 5 সেপ্টেম্বর 1971। সমাধি গোয়ালহাটি শার্শা উপজেলা যশোর। তার স্মৃতিতে রক্ষাতে ঢাকার পিলখানায় বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকার পিলখানায়। জন্মস্থান যশোর, ওকে, এবং নড়াইলে তার গ্রামের বাড়িতে একটি স্মৃতি জাদুঘর ও পাঠাগার নির্মাণ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, জন্মস্থান হচ্ছে যশোর জেলার বর্তমান ঝিনাইদহ মহেশপুর উপজেলার খোট খালিশপুর গ্রামে। যশোর জেলায় মহেশপুর উপজেলায় খোট খালিশপুর গ্রামে। ওকে, তার জন্ম হচ্ছে 2 ফেব্রুয়ারি 1953। পদবী সিপাহী, কর্মস্থল সেনাবাহিনী 4 নং সেক্টর। শহীদ হন 28 অক্টোবর 1971। সমাধি প্রথমে ভারতের ত্রিপুরায় আমবাসা গ্রামে হাতিমের ছড়া নামক স্থানে। দীর্ঘ 36 বছর পর 2007 সালে 11 ডিসেম্বর তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদ ছিলেন তিনি। তার সম্মানে নিজ গ্রাম খোট খালিশপুরে নাম পরিবর্তন করে হামিদনগর রাখা হয়েছে এবং সেখানে একটি জাদুঘর ও পাঠাগার নির্মাণ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, জন্মস্থান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা তৎকালীন বেগমগঞ্জ বাগপাছড়া গ্রামে। 1 ফেব্রুয়ারি 1935 সালে তিনি জন্মগ্রহণ করেন। পদবী ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল গানবোট পলাশ এর। গানবোটে তার বোটের নাম ছিল পলাশ। ওকে, কর্মস্থল হচ্ছে নৌবাহিনী, সেক্টর নং ছিল 2 নং। শহীদ হন 10 ডিসেম্বর 1971। সমাধি খুলনা রূপসা নদীর তীরে। বর্তমানে সেখানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি কমপ্লেক্স নির্মিত হয়েছে। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বজ্যেষ্ঠ ছিলেন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, জন্মস্থান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। জন্ম 7 মার্চ 1949। পদবী ক্যাপ্টেন। সেনাবাহিনী, কর্মস্থল ছিল সেনাবাহিনী, সেক্টর নং ছিল 7। শহীদ হন 14 ডিসেম্বর 1971। একদম শেষ পর্যায়ে আর মাত্র 2টা দিন অপেক্ষা করলে তিনি স্বাধীনতার স্বাদ গ্রহণ করে পরে মৃত্যুবরণ করতে পারতেন। যাই হোক, সমাধি শিবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। ঢাকা সেনানিবাসের প্রধান ফটকের নামকরণ জাহাঙ্গীর গেট করা হয়েছে তার সম্মানে। ঢাকা সেনানিবাসের প্রধান ফটকের নামকরণ জাহাঙ্গীর গেট করা হয়েছে তার সম্মানে। প্রথম ও শেষ শহীদ হচ্ছে, প্রথম হচ্ছে আব্দুর রউফ আর শেষ শহীদ হচ্ছে জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ওকে, সো বীরশ্রেষ্ঠদের কে কোন বাহিনী থেকে এসেছে? 3 জন ছিলেন সেনাবাহিনীর, 1 জন নৌবাহিনীর, 1 জন বিমান বাহিনীর আর 2 জন ইপিআরের। অর্থাৎ সবাই কোনো না কোনোভাবে হচ্ছে পুলিশ মানে ইপিআর অথবা সেনাবাহিনী নৌবাহিনীর সাথে যুক্ত ছিলেন। এছাড়া অন্যদের হচ্ছে বিষয়টা পাওয়া যায়নি। হয়তোবা তাদের চেয়েও বড় অবদান কারো থাকতে পারে, তিনি হয়তোবা স্মৃতির আড়ালেই রয়ে গেছেন। বাট সেই 7 জনকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি এই দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য। মনে রাখা ছন্দ: মোহাম্মদ নূর হোসেন 24,781 টাকা নিয়ে মরুতে চলে গেল। মোহাম্মদ নূর হোসেন 24,781 টাকা নিয়ে মরুতে চলে গেল। তো মোহাম্মদ সিপাহী কামাল 2 নং সেক্টর। সিপাহী হামিদুর রহমান 4 নং সেক্টর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে 7 নং সেক্টর। আর এপিআর ছিলেন হচ্ছে মোহাম্মদ নূর হোসেন। তো হলো নূর মোহাম্মদ শেখ 8 নং সেক্টর। ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রউফ 1 নং সেক্টর। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান কোনো সেক্টরে যুদ্ধ করেননি, তিনি বিমান বাহিনী। ওকে, আর ইঞ্জিনিয়ার রুহানি 10 নং সেক্টর নৌবাহিনী। ওকে, মোহাম্মদ নূর হোসেন
সরি 24,781 টাকা নিয়ে মরুতে চলে গেল। ওকে, বীর উত্তম। তো বীর উত্তমদের মধ্যেও কিছু কিছু বীর উত্তম রয়েছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। যাই হোক, আমরা এটা পড়ি। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত যোদ্ধা 67 জন। বীর উত্তম খেতাবপ্রাপ্ত যোদ্ধা টোটাল কতজন? বীর উত্তম যোদ্ধাপ্রাপ্ত যোদ্ধা 67 জন। এর মধ্যে সেনাবাহিনীর ছিলেন 48 জন। সেনাবাহিনীর ছিলেন কতজন? 48 জন। কিন্তু বর্তমানে মোট বীর উত্তম সংখ্যা হচ্ছে 67-র সাথে আরও একজন যুক্ত হয়েছে, টোটাল 68 জন। সর্বশেষ যে বীর উত্তম ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ, কর্নেল জামিল হিসেবে পরিচিত কর্নেল জামিল সহ খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর বীর উত্তম 49 জন। 1975-এর অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া ব্রিগেডিয়ার জেনারেল জামিলকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। 1975-এর অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে 1975-এ যে অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে কর্নেল জামিল সহ খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর বীর উত্তম শহীদ হওয়া ব্রিগেডিয়ার জেনারেল জামিলকে বীর উত্তম খেতাব দেওয়া হয় 15 এপ্রিল 2010 সালে। অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধের সময় বীর উত্তম খেতাবটা পাননি, তিনি পেয়েছেন 1975 সালে বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে, যে শেখ মুজিবকে রক্ষা করতে গিয়ে তিনি এই বীর উত্তমের খেতাবটা পান। প্রথম খেতাবপ্রাপ্ত বীর উত্তম মেজর জেনারেল আব্দুর রব। প্রথম যিনি খেতাবপ্রাপ্ত হয়েছেন তিনি হচ্ছে মেজর জেনারেল আব্দুর রব। জিয়াউর রহমান 3 নং বীর উত্তম। বীর উত্তম প্রতীকে কতজন? সেনাবাহিনী 48, নৌবাহিনী 8, বিমান বাহিনী 6, গণবাহিনী বা বেসামরিক বাহিনী হচ্ছে 5 জন। ওকে, বীর বিক্রম ইউ কেচিং মারমা। পরিচয়: মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত উপজাতি বা আদিবাসী হচ্ছে কে? ইউ কেচিং মারমা। তিনি হচ্ছে একমাত্র বীর বিক্রম উপজাতি আদিবাসীদের মধ্যে। জন্ম বান্দরবান জেলায়। মুক্তিযুদ্ধের সময় তিনি ইপিআরের সদস্য হিসেবে 6 নং সেক্টরে যুদ্ধ করেন। তিনি ছিলেন পাকিস্তানের জাতীয় দলের হকি খেলোয়াড়। বীর প্রতীক: প্রথম ব্রিগেডিয়ার মোহাম্মদ আব্দুল মতিন মহিলা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন। প্রথম ব্রিগেডিয়ার মোহাম্মদ বীর প্রতীক প্রথম পেয়েছেন ব্রিগেডিয়ার মোহাম্মদ আব্দুল মতিন, আর মহিলা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু, বীর প্রতীক। 11 নং সেক্টর থেকে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু, যিনি বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম DMCK 22। সর্বপ্রথম নারী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। যুদ্ধ করেন 2 নং সেক্টরে। জন্ম 1946 সালে কিশোরগঞ্জ। সিতারা বেগম ভারতের মেলাঘরে বাংলাদেশ হাসপাতাল ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করেন। মোসাম্মদ তারামন বিবি 11 নং সেক্টরে তিনি যুদ্ধ করেন। জন্ম কুড়িগ্রাম জেলায় রাজীবপুরে উপজেলার কাছারিপাড়া গ্রামে। 1957 সালে তারামন বিবিকে নিয়ে আনিসুল হকের লেখা বই বীর প্রতীকের খোঁজে। মারা যান 2018 সালে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু জন্মস্থান নেদারল্যান্ড। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু জন্মস্থান নেদারল্যান্ড। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা। 2001 সালের 18 মে মৃত্যুবরণ করেন। 2001 সালের 18 মে তিনি মৃত্যুবরণ করেন। 1971 সালে তিনি ছিলেন বাংলাদেশ বাটা কোম্পানির দায়িত্বে। পাকিস্তানের অত্যাচারের মাত্রা দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। গোপনে বিভিন্ন মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। মুক্তিযুদ্ধে 2 নং সেক্টরে গণবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করেন। পাকিস্তানিদের বাটা কোম্পানির দায়িত্বে ছিলেন তিনি। পাকিস্তানিদের অত্যাচারের মাত্রা দেখে তিনি ক্ষুব্ধ হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পাকিস্তানি বালোচ রেজিমেন্টের সাথে সম্পর্ক গড়ে গোপন তথ্য 2 নং সেক্টরের ATM হায়দারকে প্রদান করতেন। গণবাহিনীর সঙ্গে যুদ্ধ করেন এবং পাকিস্তানি ব্লৌচ রেজিমেন্টের সাথে সম্পর্ক গড়ে তিনি গোপন তথ্য 2 নং সেক্টরের ATM হায়দারকে প্রদান করতেন। কাকুন বিবি: মুক্তিযুদ্ধে বীর যোদ্ধা, বীরাঙ্গনা ও গুপ্তচর কাকুন বিবি। মুক্তিযুদ্ধে বীর যোদ্ধা, বীরাঙ্গনা, গুপ্তচর কাকুন বিবি খাসিয়া সম্প্রদায়ের জন্ম। আসল নাম কাকুন হেইঞ্জিতা। মুক্তি বেটি নামে পরিচিত তিনি। বীর প্রতীক উপাধি দেওয়া হয় 1966 সালে। তবে বীর প্রতীক উপাধি দেওয়া হয় 1966 সালে, তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো গ্যাজেট প্রকাশিত হয়নি। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর হয়ে 5 নং সেক্টরে গুপ্তচরের কাজ করেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার
দোয়ারাবাজার উপজেলায়। তিনি মৃত্যুবরণ করেন 2018 সালে। মুক্তিযুদ্ধের সময় বিশ্বের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, দেশের নাম, নেতার নাম, পদবি। বিশ্বের গুরুত্বপূর্ণ যে নেতৃবৃন্দ: ভারত, ইন্দিরা গান্ধী, ভিভি গিরি। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, ভিভি গিরি ছিলেন রাষ্ট্রপতি। সোভিয়েত ইউনিয়ন, এখানে নিকোলাই পদগর্নি, অ্যালেক্সেই কোশিগিন, লিওনিদ ব্রেজনেভ। হচ্ছে সোভিয়েত ইউনিয়নের হচ্ছে নিকোলাই পদগর্নি প্রেসিডেন্ট ছিলেন, অ্যালেক্সেই কোসিগিন প্রধানমন্ত্রী, লিওনিদ ব্রেজনেভ সাধারণ সম্পাদক কমিউনিস্ট পার্টি। যুক্তরাষ্ট্র রিচার্ড নিক্সন প্রেসিডেন্ট ছিলেন। হেনরি কিসিঞ্জার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যুক্তরাজ্য এডওয়ার্ড হেথ প্রধানমন্ত্রী। এই যে যাদের নামগুলো আমরা বলতেছি, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বিশ্বের গুরুত্বপূর্ণ যে নেতৃবৃন্দের অবস্থান ছিল, অর্থাৎ যারা হচ্ছে সেই সময়ে নেতৃত্বে ছিলেন তাদের নামগুলো। এডওয়ার্ড হিথ প্রধানমন্ত্রী, স্যার অ্যালেক ডগলাস হোম পররাষ্ট্র সচিব ছিলেন। চীনের হচ্ছে মাও সেতুং চেয়ারম্যান কমিউনিস্ট পার্টি। চৌ এন লাই প্রধানমন্ত্রী ছিলেন। ইয়াহিয়া খান ছিলেন প্রেসিডেন্ট। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো ছিলেন রাজনৈতিক নেতা। তানজানিয়া জুলিয়াস নায়ারের প্রেসিডেন্ট ছিলেন। জাতিসংঘ উথান্ট, মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘ মহাসচিব ছিল উথান্ট। মুক্তিযুদ্ধের প্রবাসী যে বন্ধু, তাদের সম্পর্কে একটু জানবো। মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কনসাল জেনারেল যুক্তরাষ্ট্রের সরকারের তৎকালীন চলমান নৃশংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় কঠোর ভাষায় টেলিগ্রাম বার্তা পাঠান, যা ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, মেমোরিজ অফ অ্যান আমেরিকান ডিপ্লোম্যাট গ্রন্থে গণহত্যার কথা উল্লেখ করেন আর্চার কেন্ট ব্লাড, মুক্তিযুদ্ধের প্রবাসী যারা বন্ধু ছিলেন। কনসার্ট ফর বাংলাদেশ, 1 আগস্ট 1971 সালে এই কনসার্ট ফর বাংলাদেশ সংগঠিত হয়। তারিখ 1971 সালের 1 আগস্ট। উদ্দেশ্য বাংলাদেশের শরণার্থীদের জন্য সাহায্য করা। স্থান নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন প্রাঙ্গণে। উদ্যোক্তা জর্জ হ্যারিসন, রবি শঙ্কর। উদ্যোক্তা ছিলেন কে? জর্জ হ্যারিসন আর রবি শঙ্কর। ব্যান্ড দল দ্য বিটলস, লন্ডন। প্রধান শিল্পী জর্জ হ্যারিসন, যিনি ছিলেন ব্রিটিশের। অনুষ্ঠান শুরু করেন সেতারবাদক রবি শঙ্কর ও বিখ্যাত শরৎবাদক ওস্তাদ আলী আকবর খান। যন্ত্রসঙ্গীতের মাধ্যমে জর্জ হ্যারিসনকে উদ্বুদ্ধ করেন সেতারবাদক পণ্ডিত রবি শঙ্কর। অন্যান্য শিল্পী বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রিন্সটন, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার। সংগৃহীত অর্থ প্রদান করা হয় ইউনিসেফের তত্ত্বাবধানে শরণার্থীদের। অনুষ্ঠানের পরিচালক ছিলেন পল সুইমার। দর্শক সংখ্যা 40,000 জন। হিওস, সেই সময় 40,000 জন হিওস। মোট হচ্ছে অর্থ আয় হয়েছিল প্রায় $2.5 লাখ। জর্জ হ্যারিসন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক, বংশ হচ্ছে ব্রিটিশ বাট নাগরিক মার্কিন। তার ব্যান্ড দলের নাম হচ্ছে বিটলস, 1960 সালে প্রতিষ্ঠিত। কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশ গানের লেখক এবং নিজেই গানটি পরিবেশন করেন বিটলস, তার ব্যান্ড দলের নাম। আর তিনি হচ্ছেন মার্কিন নাগরিক জর্জ হ্যারিসন, বাংলাদেশ গানের লেখক। জন্ম ইংল্যান্ডে হলেও মৃত্যুবরণ করেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বব ডিলান। পরিচয়: মার্কিন গায়ক, গীতিকার, সুরকার এবং লেখক। 2016 সালে তিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। বব পৃথিবীর ইতিহাসে প্রথম গীতিকার হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন বব ডিলান। রবি শঙ্কর, বিশ্ববিখ্যাত সেতারাবাদক। 1971 সালে 1 আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেরি স্কোয়ারে দ্য কনসার্ট ফর বাংলাদেশের আয়োজক। সাইমন রিং, যুক্তরাজ্যের পত্রিকা দ্য টেলিগ্রাফের সাংবাদিক। সাইমন রিং যুক্তরাজ্যের পত্রিকা দ্য টেলিগ্রাফের সাংবাদিক। 71-এর মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু সাইমন রিং 6 মার্চ 1971 সালে ঢাকায় আসেন। মৃত্যুবরণ করেন 16 জুলাই 2021 সালে। মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের ভয়াবহ নৃশংসতার খবর ট্যাঙ্কস ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান শিরোনামে 30 মার্চ 1971 সালে দ্য টেলিগ্রাফে পত্রিকায় প্রকাশিত হয়। তিনি 2012 সালে বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযুদ্ধ সম্মাননা লাভ করেন। এছাড়া বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব প্রদান করেন। তিনি 21 টিভির উদ্যোক্তা। মার্ক ট্যালি, বিবিসি প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা হচ্ছে মার্ক ট্যালি। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর চালানো নারকীয় গণহত্যা এবং মুক্তিযুদ্ধের বীরগাথার খবর তিনি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন।
1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর চালানো নারকীয় গণহত্যা এবং মুক্তিযোদ্ধাদের বীরগাথার খবর তিনি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন। তিনি ছিলেন বিবিসির প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। বাংলা সরকার তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করেন। ফ্রেন্ডস ফর লিবারেশন অনার প্রদান করেন। ফাদার মারিও ভেরেঞ্চি ইতালির নাগরিক ছিলেন তিনি। 1971 সালের 4 এপ্রিল স্বাধীনতা যুদ্ধে নিহত হন। তিনি যশোরে নিহত হন। অ্যালেন গিন্সবার্গ মার্কিন কবি মুক্তিযুদ্ধকালীন তার লেখা কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড। অ্যালেন গিলবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটি 152 লাইনের। অড্রে মালরো ফ্রান্সের সাহিত্যিক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখেন। তার এই অবদানের জন্য বাংলা সরকার তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করেন। স্বাধীনতার পর 1973 সালে এপ্রিল মাসে মালরো বাংলাদেশ সফর করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মালরোকে সম্মানিত ডিলিট উপাধি প্রদান করেন। 2015 সালে তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালরো গার্ডেন উদ্বোধন করা হয়। অ্যান্থনি ম্যাসকারেনহাস নেভিলে অ্যান্থনি ম্যাসকারেনহাস দক্ষিণ এশিয়ার বিশিষ্ট সাংবাদিক ও লেখক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন অ্যান্থনি ম্যাসকারেনহাস এর সাংবাদিক জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ দ্য রেপ অব বাংলাদেশ। মুক্তিযুদ্ধ চলাকালীন অ্যান্থনি ম্যাসকারেনহাস এর সাংবাদিক জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ দ্য রেপ অফ বাংলাদেশ। তিনি ভারতের গোয়ায় জন্মগ্রহণ করেন এবং পড়াশোনা করেন পাকিস্তানের করাচিতে। 1971 অ্যান্থনি ম্যাসকারেনহাস 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তিনি বাংলাদেশ সংঘটিত গণহত্যা ও অন্যান্য ঘটনা পর্যবেক্ষণপূর্বক বিশ্ববাসীর কাছে সর্বপ্রথম উন্মোচিত করেন। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিখেন, যা বাংলাদেশের প্রকৃত অবস্থা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করে তুলতে সাহায্য করেছিল। আন্দ্রে মার্লো ফরাসি লেখক ও দার্শনিক, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করেন এবং প্রয়োজনে অস্ত্র হাতে লড়াই ঘোষণা দিয়েছিলেন। এই আন্দ্রে মার্লো সম্পর্কে একটু আগে আমরা বলছি, আবারও এটা হয়তো লিখেছে। ইয়েভগেনি ইয়েভতুসস্কর রাশিয়ার নাগরিক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের সাথে সংহতি প্রকাশ করে কবিতা পাঠের আয়োজন করেন। জুলিয়ান ফ্রান্সিস যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। জুলিয়ান ফ্রান্সিস 1971 সালে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের সাহায্য করেন। জুলিয়ান ফ্রান্সিস 2012 সালে বাংলাদেশ সরকার ফ্রেন্ডস অফ লিবারেশন অনার পদক ভূষিত করেন। 23 জুলাই 2018 সালে নাগরিকত্ব লাভ করেন। বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে 2018-তে। জ্যাকো ফ্রান্সে 13 ডিসেম্বর 1971 সালে প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যাকো যাত্রীসহ বিমান ছিনতাই করেছিলেন। বিমানটি মুক্তি দেবার শর্ত দেওয়া হয় যে পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষদের জন্য 20 টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলে কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এই ঘটনায় জ্যাকুয়ে 1971 নামে চলচ্চিত্র নির্মিত হয়েছে। জ্যাকুয়ে ফ্রান্স তিনি কি করছে 13 ডিসেম্বর 1971 সালে প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যাকুয়ে যাত্রীসহ বিমান ছিনতাই করেছিলেন। প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যাকুয়ে কি করছে যাত্রীসহ বিমান ছিনতাই করেছিল। বিমানটি মুক্তি দেবার শর্ত দেওয়া হয় যে পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের 20 টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলে কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এই ঘটনা নিয়ে জ্যাকো 1971 নামে চলচ্চিত্র নির্মিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়গুলো সম্পর্কে আমরা এখন জানবো। মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় সেই সম্পর্কে আমরা জানবো। গঠিত 23 সেপ্টেম্বর 2001 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছে 23 অক্টোবর 2001 সালে। অবস্থান পরিবহন পুল ভবন, 7ম-8ম তলা, সচিবালয় সংযোগ সড়ক, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এর লক্ষ্য। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 1 ডিসেম্বরকে মুক্তিযুদ্ধ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। মুক্তিযুদ্ধ অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা। মোট সম্মাননা পেয়েছেন 328 জন ব্যক্তি ও 10টি প্রতিষ্ঠান। 7টি ধাপে সম্মান চালু হয় 2011 সালে। বিদেশিদের জন্য রাষ্ট্রীয় সম্মাননা 3টি। সর্বোচ্চ বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, বাংলাদেশ ফ্রিডম অনার, এই সংখ্যায় রয়েছেন মাত্র একজন, শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা। দ্বিতীয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পেয়েছেন 15 জন। বাংলাদেশ লিবারেশন অনার, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো, ব্রিটিশ ত্রাণকর্মী জুলিয়ান ফ্রান্সিস, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লর্ড উইলসন। ওকে, তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশের মৈত্রী সম্মাননা ফ্রেন্ডশিপ অফ লিবারেশন অয়ার অনার, ফ্রেন্ডস অফ লিবারেশন অয়ার অনার 312 জন, যা 10টি প্রতিষ্ঠান, আকাশবাণী, বিবিসি, রেড ক্রস অক্সফাম, ইউএনএইচসিআর, কলকাতা বিশ্ববিদ্যালয় সহায়ক সমিতি। মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন বিশ্বের বৃহৎ শক্তিবর্গ যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ও যুক্তরাজ্যের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী। সোভিয়েত ইউনিয়ন ইতিবাচক যে ভূমিকা রয়েছিল সোভিয়েত ইউনিয়নের মুক্তিযুদ্ধে ভারতের পর সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের প্রধান মিত্র। ভারতের পর সোভিয়েত ইউনিয়নই ছিল কি বাংলাদেশের প্রধান মিত্র। নিরাপত্তা পরিষদে ভেটো পাকিস্তান ও তার মিত্রদের যুদ্ধবিরতির প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ বিজয় ঠেকানোর প্রচেষ্টাকে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে 3বার ভেটো দিয়ে 3বার হচ্ছে তিনি ভেটো দিয়ে হচ্ছে এই বিষয়টাকে একদম নস্যাৎ করে দেয়। ওকে, এরপরে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি 1971 সালে আগস্টে ভারতের সাথে 20 বছর মেয়াদী একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর করে সোভিয়েত ইউনিয়ন, যা যুদ্ধের গতি। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি 1971 সালে আগস্টে ভারতের সাথে 20 বছরের মেয়াদের একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর করে সোভিয়েত ইউনিয়ন, যা যুদ্ধে গতি প্রকৃতি বদলে দেয় এবং সম্ভাব্য বৈদেশিক আক্রমণ থেকে ভারতকে রক্ষা করে। নৌ প্রতিরক্ষা বঙ্গোপসাগরে মার্কিন নৌবহর সপ্তম নৌবহর প্রবেশের প্রতিক্রিয়া সোভিয়েত ইউনিয়নও সেখানে তাদের নৌবহর পাঠিয়ে মার্কিন হস্তক্ষেপ প্রতিরোধ করে। সামরিক সহায়তা সোভিয়েত ইউনিয়ন ভারতকে সামরিক সহায়তা প্রদান করে, বিশেষ করে অস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে। পদগর্নি লেটার সোভিয়েত প্রেসিডেন্ট পদগর্নি 1971 সালে 2 এপ্রিল থেকে 3রা এপ্রিল পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে পরিচালিত গণহত্যা দমন পীড়নের বন্ধ করার জন্য পাকিস্তান সরকার আহ্বান জানান। পদগর্নি লেটার সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত প্রেসিডেন্ট পদগর্নি, এটা হচ্ছে এই করার জন্য পূর্ব পাকিস্তান বাংলাদেশ পরিচালিত গণহত্যা দমন পীড়ন বন্ধ করার জন্য পাকিস্তান সরকারকে সরাসরি আহ্বান জানান। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্র নেতিবাচক ও অমীমাংসিত ভূমিকা তৎকালীন মার্কিন সরকার নিক্সন কিসিঞ্জার প্রশাসন পাকিস্তানের পক্ষে অবস্থান নিলেও দেশটির জনগণের একটি বড় অংশ বাংলাদেশের পক্ষে ছিল। পাকিস্তানকে সমর্থন এই মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ সময় হচ্ছে এই কি বলা হয়, যাই হোক, আমি অন্তত পক্ষে যতটুকু আর কি তথ্য আমার কাছে আছে এই তথ্যের মধ্যে দেখছি যে এই পৃথিবীদের মধ্যে যত বেশি সমস্যা তৈরি করা, এই সমস্যাকে বাড়িয়ে নেওয়া, এই সম্পূর্ণ কাজগুলো করে থাকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরা কোনো একটা জিনিস শান্তিপূর্ণভাবে কোনো কিছু শেষ করতে পারে না, আর যেখানে হচ্ছে অনিয়ম দুর্নীতি, যেখানে হচ্ছে অরাজকতা, তারা মুখে বলে আর সাপোর্ট করে ওইখানে, এবং টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েও হচ্ছে ওইভাবে তারা সাপোর্ট করে যায়। কখনো দেখলাম না একজন জালিমের পক্ষে তারা হচ্ছে কথা বলছে, যাদের একটু অর্থ সম্পদ কম আছে তাদের পক্ষে কথা বলছে, মুসলিমদের পক্ষে কথা বলছে। যাই হোক, কেয়ার করা, ক্ষমতায় আসছে, বাট ক্ষমতা তো বেশি দিন স্থায়ী না, এদেরও ভয়ে পড়ে নিতে হবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। সপ্তম নৌবহর প্রেরণ যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে তখন ভারতের ভয় দেখাতে এবং পাকিস্তানকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র পাঠায় বঙ্গোপসাগরে শক্তিশালী সপ্তম নৌবহর। 1971 সালে 10ই ডিসেম্বর নৌবহরটি বঙ্গোপসাগরে এসেছিল। সপ্তম নৌবহর সবচেয়ে বড় জাহাজ ছিল ইউএসএস এন্টারপ্রাইজ। সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ভিয়েতনামের টংকিং উপসাগর থেকে। ওকে, তো যদি এই যে আমাদের যখনই হচ্ছে সপ্তম নৌবহরটা মার্কিন যুক্তরাষ্ট্র পাঠায় 10ই ডিসেম্বর, একদম আমরা যখন জিতে গেছি এমন পর্যায়ে, তখন যদি সোভিয়েত ইউনিয়নও পাল্টা তাদের নৌবহরকে না পাঠাইতো বা পাল্টা কোনো ব্যবস্থা গ্রহণ না করতো, তাহলে হচ্ছে যুদ্ধের মোড়খানি ঘুরে যেত এবং তখন পাকিস্তান বিজয় লাভ করতো, আর বাংলাদেশের জনগণকে যেভাবে কচুকাটা করে আসতেছিল সেভাবে আবারও সেই কচুকাটা আরও বড় ধরনের আকার ধারণ করতো। যাই হোক, এর জন্য ভারত এবং সোভিয়েত ইউনিয়ন অবশ্যই আমাদের সম্মানটা পায়। ওকে, জনমতের ভূমিকা তবে মার্কিন সংবাদ মাধ্যম, গায়ক যেমন কনসার্ট ফর বাংলাদেশের জর্জ হ্যারিসন এবং অনেক সাধারণ মার্কিন বাংলাদেশের গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় এবং শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করেন। এটা কথা বলতে হবে, ভালো মানুষ যে নাই তা না, ভালো মানুষ আছে, বাট ক্ষমতায় যারা আছে এরা নিজেদেরকে একদম উপরের অন্য পর্যায়ের লোক মনে করে। বিকজ দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশগুলোতে হচ্ছে
মানে ভালো দিকে অর্থাৎ ভালো সাপোর্টে মানুষ কিন্তু আছে, থাকছে, প্রতিবাদ জানাচ্ছে যতটুকু তাদের পক্ষ থেকে সম্ভব। কিন্তু সমস্যা তৈরি করতেছে, সমস্যা তৈরি করতেছে সরকার। চীনের নেতিবাচক যে ভূমিকা তৎকালীন স্থানীয় যুদ্ধের মেরুকরণে চীন পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু হিসেবে ভূমিকা পালন করে। এখনও চীন পাকিস্তানের এই বিশ্বস্ত বন্ধু। পাকিস্তানের সমর্থন, চীন পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে সমর্থন দেয়, কূটনৈতিকভাবে সমর্থন দেয়। তারা বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে অভিহিত করে। তার সাথে অবশ্যই ভারতের সাথে হচ্ছে, যেহেতু চীনের একটা কামড়াকামড়ি ছিল, সুতরাং ভারত যেহেতু এখানে সাপোর্ট করতেছে, তার মানে চীন বিপরীত দিকে সাপোর্ট করবে। এটাই হচ্ছে বিশ্ব রাজনীতির খেলা, এছাড়া কিছুই করার নেই। তো এটা ঠিক যে বিশ্ব রাজনীতিতে বন্ধু বলে তেমন কিছুই নেই, সব কিছুই স্বার্থের উপর নির্ভরশীল। জাতিসংঘের ভূমিকা। চীন বাংলাদেশ ও ভারতের কঠোর সমালোচনা করে। বাংলাদেশ ও ভারতের কঠোর সমালোচনা করে, এমনকি স্বাধীনতার পরে 1972 সালে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভের বিরুদ্ধে চীন ভেটো দিয়েছিল। যুক্তরাজ্য নিরপেক্ষ জনমত ভিত্তিতে ভূমিকা। যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কিছুটা নিরপেক্ষ থাকলেও তাদের ভূমিকা বাংলাদেশের পক্ষে সহায়ক ছিল। যুক্তরাজ্য নিরপেক্ষ জনমত ভিত্তিতে ভূমিকা। যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কিছুটা নিরপেক্ষ থাকলেও তাদের ভূমিকা বাংলাদেশের পক্ষে সহায়ক ছিল। গণমাধ্যম ও জনমত। ব্রিটিশ গণমাধ্যম যেমন বিবিসি বাংলাদেশের যুদ্ধের সঠিক চিত্র বিশ্বজুড়ে তুলে ধরে। লন্ডন প্রবাসী বাংলাদেশিদের আন্দোলন ও তহবিল সংগ্রহে ব্রিটিশ সরকার বাধা দেয়নি। গণমাধ্যম যেমন বিবিসি বাংলাদেশের যুদ্ধের সঠিক চিত্র বিশ্বজুড়ে তুলে ধরে, বাধা দেয়নি। বাংলাদেশের যুদ্ধের সঠিক চিত্র তুলে ধরে লন্ডন প্রবাসী বাংলাদেশের আন্দোলন ও তহবিল সংগ্রহে ব্রিটিশ সরকার বাধা দেয়নি। শরণার্থী সহায়তা। ভারত অভিমুখে আসা কোটি কোটি শরণার্থীর জন্য ব্রিটেন বড় অঙ্কের মানবিক সহায়তা প্রদান করে। ভারত প্রধান সহযোগী। ওকে, যদিও ভারতকে বৃহৎ শক্তি হিসেবে নয় বরং আঞ্চলিক শক্তি হিসেবে দেখা হয়। যদিও ভারতকে বৃহৎ শক্তি হিসেবে নয় বরং আঞ্চলিক শক্তি হিসেবে দেখা হয়, তবে বাংলাদেশের অভ্যুদয়ে ভারতের ভূমিকা ছিল অপরিসীম। প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় প্রদান, মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ এবং শেষ পর্যায়ে সরাসরি যুদ্ধে অংশ 3রা ডিসেম্বর বিমান হামলা নিয়ে ভারত বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করে। অধিকাংশ সমাজতান্ত্রিক রাষ্ট্রের অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। মুজিব বাহিনী হলো মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠনের কর্মীদের নিয়ে গঠিত বাহিনীর নাম। প্রায় 5,000 সদস্যের এই বাহিনীতে চারটি সেক্টরে ভাগ করা হয় 1971 সালের মে মাসের শেষের দিকে। মে মাসের শেষের দিকে এটা করা হয়েছিল। এরপরে প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সিরাজুল আলম। শেখ ফজলুল হক মনি মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই বাহিনী অস্থায়ী মুজিবনগর সরকারের নিয়ন্ত্রণ বহির্ভূত ছিল। এই বাহিনী কি ছিল? অস্থায়ী মুজিবনগর যে সরকার, তার নিয়ন্ত্রণ বহির্ভূত ছিল। একই সঙ্গে এই বাহিনী স্বাধীনতা যুদ্ধে ভারতের মিত্র বাহিনীর সেনাপতি জেনারেল অরোরার নিয়ন্ত্রণের বাইরে ছিল। এই বাহিনীর কাজ কি ছিল? এই বাহিনীর প্রশিক্ষণ ও পরিচালনার দায়িত্বে ছিলেন জেনারেল সুজন সিং ওবান। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেরাদুন পাহাড় এলাকায় এই বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয়। মুজিব ব্যাটারি জিনিসটা কি? স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নামানুসারে 1971 সালের জুলাই মাসে ভারতের ত্রিপুরায় কোনাবানে গঠিত সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট। ওকে, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নামানুসারে 1971 সালের জুলাই মাসে ভারতের ত্রিপুরায় কোনাবানে গঠিত সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট ছিলেন এই মুজিব ব্যাটারি। কে ফোর্স গঠিত হলে মুজিব ব্যাটারিকে কে ফোর্সের সঙ্গে যুক্ত করা হয়। উল্লেখ্য 2011 সালের ডিসেম্বরে সামরিক জাদুঘরে মুজিব ব্যাটারি 6টি কামান সহ মুজিব ব্যাটারি কর্নার উদ্বোধন করা হয়। ওকে, এবং সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর 80 জন বাঙালি সদস্যকে নিয়ে ত্রিপুরায় এই বাহিনী গঠিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর 80 জন বাঙালি সদস্যকে নিয়ে ত্রিপুরায় এই বাহিনী গঠিত হয়। মুজিব ব্যাটারি বাহিনী কর্তৃক ব্যবহৃত হয় ইতালীয় হাউইটজার বা ক্ষুদ্র কামান, যা এখন বাংলাদেশ সামরিক জাদুঘরে সংগৃহীত আছে। ক্র্যাক প্লাটুন। ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী দল ক্র্যাক প্লাটুন। ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী দলের নাম হচ্ছে কি?
ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন যুদ্ধ করতো যে সেক্টরের অধীনে, সেটা হচ্ছে 2 নং সেক্টর। ক্র্যাক প্লাটুনের যুদ্ধের কৌশল ছিল হিট অ্যান্ড রান পদ্ধতি। হিট অ্যান্ড রান পদ্ধতি। দিস অল আর ক্র্যাক পিপল। ওই উক্তিটি যার খালেদ মোশাররফ বীর উত্তম। খালেদ মোশাররফ এই উক্তিটি করেন যে ঘটনার পর হোটেলে ইন্টারকন্টিনেন্টাল গ্র্যান্ড হামলা। ক্র্যাক প্লাটুনের সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ করেন ভারতের মেঘালয়ে। ঢাকা শহরে ক্র্যাক প্লাটুন মোট অপারেশন পরিচালনা করে 82টি। ক্র্যাক প্লাটুনের শেষ অপারেশনের নাম ছিল অ্যাটাক অন দ্য মুভ। 25 আগস্ট 1971। শহীদ জননী জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র সাফি ইমাম রুমি বীর বিক্রম। ক্র্যাক প্লাটুনের কয়েকজন উল্লেখযোগ্য সদস্য আজম খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাইসুল ইসলাম আসাদ ও সাফি ইমাম রুমি। ওকে, শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে আমরা জানবো। ওকে, তো 10 জানুয়ারি 1972 সকালে ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে বঙ্গবন্ধু নয়াদিল্লি পালাম বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতি ভিবি গিরি ও প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান। 10 জানুয়ারি 1972, এটা তো আমরা সবাই জানি, তিনি হচ্ছে যে এসেছেন ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে। বঙ্গবন্ধু নয়াদিল্লি পালাম বিমানবন্দরে পৌঁছে বিমানবন্দরে রাষ্ট্রপতি ভিবি গিরি, প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান। দুইজনে কিন্তু গিয়েছিলেন স্বাগত জানাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরেন 10 জানুয়ারি 1972। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশসমূহ: প্রথম দেশ ভুটান 6 ডিসেম্বর 1971 সালে সকালে, আর দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। সর্বশেষ দেশ হচ্ছে ব্রুনাই। প্রথম এশীয় মুসলিম দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। প্রথম এশীয় মুসলিম দেশ। প্রথম আরব দেশ এবং প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ইরাক। আরব দেশ ও মধ্যপ্রাচ্যের দেশ, এশীয় মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া, আর আরব দেশ বা প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ইরাক। 8 জুলাই 1972। প্রথম মুসলিম দেশ আফ্রিকান দেশ, অনারব মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। প্রথম ইউরোপের দেশ পূর্ব জার্মানি, আর প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে পূর্ব জার্মানি। প্রথম আমেরিকান দেশ কানাডা। প্রথম অস্ট্রেলিয়া মহাদেশের দেশ টোঙ্গা। স্বীকৃতির সময়কাল 24 জানুয়ারি 1972, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। স্বীকৃতির সময়কাল 24 জানুয়ারি 1972 সালে রাশিয়া। 1972 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাজ্য। 72 সালের 10 ফেব্রুয়ারি জাপান। 72-এর 12 ফেব্রুয়ারি ইতালি। 72-এর 14 ফেব্রুয়ারি ফ্রান্স। 72-এর 4 এপ্রিল যুক্তরাজ্য। 22 ফেব্রুয়ারি 1974-এ হচ্ছে 22 ফেব্রুয়ারি পাকিস্তান। তারা কিন্তু স্বীকৃতি মানে হার স্বীকার করে দেশ ছেড়ে চলে গেল। স্বীকৃতি জানাইছে কিন্তু 74-এ। যাই হোক, তারা যেহেতু লেট করছে, আমার তো মতে হচ্ছে তারা স্বীকৃতি না জানানোই হচ্ছে কথা, বাট যাই হোক তারাও স্বীকৃতি জানাইছে 1974 সালে। আর 16 আগস্ট 1975 সৌদি আরব। 31 আগস্ট 1975 সালে চীন। সৌদি আরব আমাদের মুসলিম দেশ হয়ে সে মুসলিম দেশকে সমর্থন জানাইছে 1975 সালে গিয়ে। যাই হোক, 1975 সালে ওই চীন যারা বিরোধী ছিল, তারা হচ্ছে পাকিস্তানের অনেক পরে গিয়ে হচ্ছে আমাদের সমর্থন জানিয়েছে। যাই হোক, রাষ্ট্র অতীতের সম্মান দিতে জানে, দেওয়া উচিত, এবং বর্তমান কীভাবে কী চলতেছে সেই বিষয়টাও গুরুত্ব দেওয়াটাও খুবই জরুরি। তো এইভাবে করে রাষ্ট্রকে এগিয়ে যেতে হয়। ওকে, সো মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য কর্মগুলো রয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য কর্মগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আজকে মানে পার্ট 2-তে বাংলাদেশ অ্যাফেয়ার্সের এই পর্যন্তই। আজকে ডে 5-এর মতো সমাপ্ত।